জয় গৌর বিষ্ণুপ্রিয়া, জয় শ্রী শ্রীমা, জয় শ্রী শ্রী দাদা। প্রিয় দর্শক শ্রোতা, গৌরপ্রিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী দাদা কিভাবে গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল ভজন প্রচার, প্রকাশ এবং প্রতিষ্ঠা করেন। ব্যাস অভিন্ন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বলেছেন, যাহার মূর্তির বিভা দেখিলে নয়নে, সর্ব পাপ মুক্ত যায় বৈকুণ্ঠ ভবনে। সেই ভাবনাতেই শ্রী শ্রী মা দাদা গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ উৎসবের মাধ্যমে এই গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল ভজনের প্রতিষ্ঠা এবং প্রচার করেন। এই বিবাহ লীলার স্থান নরসিংদীর শ্রী শ্রী মায়ের রঘুনাথের আশ্রম। এই আশ্রমেই শ্রী মা দাদা সকল গৌর ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল ভজন প্রচার এবং প্রতিষ্ঠা করেন। দাদা হরিচরণ আচার্য অর্থাৎ শ্রীমায়ের রঘুনাথ একদিন স্বপ্ন দেখলেন তিনি মেঘনার ঘাটে নৌকায় ঘুমিয়ে আছেন। হঠাৎ তার দিকে এগিয়ে আসছেন শ্রী গৌর এবং নিত্যানন্দ। এভাবে কিছু দূর অগ্রসর হওয়ার পরে তারা অদৃশ্য হয়ে গেলেন। ঘুম ভেঙে গেলে হরিচরণ দাদা ভাবতে লাগলেন তিনি কেন এই স্বপ্ন দেখলেন, কি এই স্বপ্নের ইঙ্গিত। অবশেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে গৌর নিত্যানন্দের বিগ্রহ প্রতিষ্ঠাই এই স্বপ্নের ইঙ্গিত। তাই ভাস্কর ডেকে তিনি গৌর নিত্যানন্দের বিগ্রহ প্রস্তুত করতে দেন। কিন্তু বিগ্রহের বেলা প্রস্তুতের দিন তার হঠাৎ চিন্তা হলো, এক এক ঠাকুরকে প্রতিদিন সোয়াশের চালের ভোগ দিতে হবে। আমি গরিব মানুষ, আমার পক্ষে দুই বিগ্রহকে একসাথে সেবা দেওয়া অসম্ভব। তাই তিনি তখন নিত্যানন্দের বেলা ব্যতীত শুধুমাত্র আমার গৌর সুন্দরের বিগ্রহ তৈরি করার জন্য সিদ্ধান্ত নিলেন। মহাপ্রভুর বিগ্রহ অত্যন্ত সুন্দর হয়েছে, ঠিক যেন নবদ্বীপের ঠাকুরটি। সিদ্ধান্ত হলো বৈশাখী পূর্ণিমায় বিগ্রহ প্রতিষ্ঠা হবে। সেই বছর উৎসবে শ্রী শ্রী মা দাদা এলেন না, কিন্তু সেই বছর উৎসব খুবই সুন্দর হয়েছিল। পরবর্তী বছরও উৎসবে শ্রী শ্রী মা দাদা আসলেন না, কিন্তু বহু বহু দূর থেকে ভক্ত সমাগম হয়েছিল সেই উৎসবে। সেই উৎসবে উপস্থিত ছিলেন বরিশালের দাদা অনুপম, উজানচর, ত্রিপুরা এবং অন্যান্য স্থান থেকে প্রচুর ভক্তবৃন্দ। অধিবাসের দিন থেকেই মহানন্দে মুখরিত হয়ে উঠেছিল কীর্তনের প্রাঙ্গণ। গভীর রাতে হরিচরণ দাদা দেখলেন দাদা অনুপম ঘরের পেছনের আমবাগানের ভিতরে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছেন। তিনি সেখানে গিয়ে দাদা অনুপমকে তার কান্নাকাটির কারণ জিজ্ঞেস করাতে তিনি বললেন, দাদা, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ স্ত্রীলোকের গহনার শব্দে আমার ঘুম ভেঙে যায়। জেগে দেখি অপূর্ব সাজে সুন্দর সুন্দর অলংকার পরিধানরত প্রিয়াজি আমার সম্মুখে দাঁড়িয়ে। দাদা, সে কি অপূর্ব দৃশ্য! কিন্তু পরক্ষণেই তিনি অন্তর্ধান করলেন সে দৃশ্য ভুলবার নয়। তাই সে দৃশ্য পুনঃ পুনঃ দেখার জন্য আমার মন বড়ই ব্যাকুল। দাদা অনুপমকে নিয়ে তিনি ঘরে চলে এলেন। এরপর হরিচরণ দাদা প্রাঙ্গণে আসাতেই দাদা গগনচন্দ্র দাস তাকে বললেন, আজ আমি স্বপ্ন দেখলাম আঙিনার কোণে দাঁড়িয়ে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সবাইকে মহাপ্রসাদ বিতরণ করছেন। এর কিছুক্ষণ পরে দাদা বরদাকান্ত চক্রবর্তী বললেন, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ স্বপ্ন দেখি স্বর্ণ চতুর্দোলা আরোহণে দেবী বিষ্ণুপ্রিয়া মন্দিরে প্রবেশ করলেন। দাদা হরিচরণ তখন বুঝতে পারলেন বিষ্ণুপ্রিয়া দেবীর প্রকাশের সময় সমাগত। উৎসব শেষে ভক্তবৃন্দ রওনা হয়ে গেলেন। মেঘনার ঘাটে পৌঁছে দাদা অনুপম প্রস্তাব করলেন বিষ্ণুপ্রিয়া দেবীর নামে কীর্তন করা যায় কিনা। অমনি গোকুলানন্দ নামে এক ভক্ত কীর্তন ধরলেন, জয় গৌর বিষ্ণুপ্রিয়া। সেই থেকেই গৌর বিষ্ণুপ্রিয়ার নামে কীর্তন শুরু। ফাল্গুন মাসে হরিচরণ দাদা
শ্রী মা দাদার বাড়িতে এলেন। এসে দেখলেন সেখানে এক সভা বসেছে। সভায় দাদা অনুপম, প্রকাশ ঘোষ সহ বহু ভক্তবৃন্দ উপস্থিত। সভার আলোচ্য বিষয় আগামী বৈশাখী পূর্ণিমায় গৌর বিষ্ণুপ্রিয়ার বিগ্রহের বিবাহ। এক পক্ষে অর্থাৎ কন্যা পক্ষে আছেন দাদা অনুপম সহ উজানচরের বহু ভক্তবৃন্দ। অন্য পক্ষে অর্থাৎ বর পক্ষে আছেন প্রকাশ ঘোষ সহ বহু ভক্তবৃন্দ। কন্যা পক্ষ থেকে একজন বললেন, রাজপণ্ডিত সনাতন মিশ্রের সর্বাঙ্গীন সুন্দর কন্যার জন্য একজন সর্বাঙ্গীন সুন্দর বর চাই। বরপক্ষ থেকে একজন বললেন, নবদ্বীপের জগন্নাথ মিশ্র পুরন্দরের পরম সুন্দর পরম পণ্ডিত পুত্র নিমাইচাঁদি এই কন্যার জন্য একমাত্র উপযুক্ত পাত্র। তখন কন্যাপক্ষের একজন বললেন, পাত্রটি রূপে গুণে খুবই ভালো, তবে মাথায় একটু ছিট আছে। তখন বরপক্ষের একজন বললেন, পাত্রের পিতা নবদ্বীপের পুরন্দর উপাধিপ্রাপ্ত। আপনার এই সুন্দরী পাত্রীর উপযুক্ত পাত্র নিমাইচাঁদ ছাড়া আর কেই বা হতে পারে, একবার ভাবুন তো। তখন কন্যাপক্ষ ভেবে দেখল, সত্যিই তো তাই, বিষ্ণুপ্রিয়ার জন্য উপযুক্ত পাত্র নিমাইচাঁদ ছাড়া আর কেই বা হতে পারে। শ্রী মা তখন বললেন, এই মেয়েটিই আমার পছন্দ, আমার নিমাইচাঁদের জন্য এই মেয়েটিই এনে দাও, আমি আর কিছু চাই না। তখন ঠিক হলো আগামী বৈশাখী পূর্ণিমা তিথিতে নরসিংদী আশ্রমের গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ লীলা উৎসব হবে। সভা ভঙ্গ হয়ে গেল। হরিচরণ দাদা তখন শ্রী দাদাকে জিজ্ঞেস করলেন, এতক্ষণ তোমরা কি নিয়ে কথা বললে? শ্রী দাদা তখন বললেন, আগামী বৈশাখী পূর্ণিমায় নরসিংদী আশ্রমে গৌর বিষ্ণুপ্রিয়া বিগ্রহের বিবাহলীলা অনুষ্ঠানে কি লীলা হয় তাই নিয়েই কথা হচ্ছিল। হরিচরণ দাদা তখন বললেন, আমাকে এখন কি করতে হবে? শ্রী দাদা তখন বললেন, তোমাকে কিছুই করতে হবে না, যার বিবাহ তিনিই সব করবেন। হরিচরণ দাদা নরসিংদী চলে আসলেন। দেখতে দেখতে বৈশাখ মাস চলে এলো। উৎসবে ভক্তদের থাকার জন্য ঘর দরকার, তাই টিনের ছাউনি দিয়ে ঘর করার জন্য দাদা হরিচরণ ও মহেশ দাদা নরসিংদী বাজারে টিন কেনার জন্য গেলেন। তখন বাজারে বসেই আশ্রমে ব্যান্ড পার্টির শব্দ শুনতে পেলেন। তড়িঘড়ি আশ্রমে এসে দেখতে পেলেন একটি ব্যান্ডের দল প্রভুর আঙিনায় ব্যান্ড বাজাচ্ছে। জিজ্ঞেস করায় তারা বললেন যে তাদের বাড়ি কানাইনগরে। তারা একটি নতুন ব্যান্ডের দল করেছেন, তারা ডহরদি যাবেন বাজাতে, তাই যাওয়ার পূর্বে প্রভুর আঙিনায় একটু বাজিয়ে যাবেন এজন্য এসেছেন। এরপর থেকে প্রতিদিন কোনো না কোনো দল ওখানে বাজাতে আসতো। এরপর কোনোদিন কোনো মালি আসতো প্রভুকে মালা পরাতে। মায়েরা নিজেরাই বিবাহের গান বেঁধে প্রতিদিন সেই গান গাইতেন। পান সুপারি ঠিক মতো না দিলে হরিচরণ দাদাকে তারা মধুর ভর্ৎসনা করত। বিবাহের তারিখ ঠিক হলো 1318 সনের 18ই বৈশাখ। ঢাকা থেকে প্রিয়াজির গহনা আনা হলো। নরসিংদীর বাজারের প্রতি দোকান থেকে একটা করে কাপড় দেয়া হলো। বনমালী সাহার দোকান থেকে বলা হলো, খুব ভালো একখানা শাড়ি আছে, খুঁজে পাচ্ছি না, পেলে পরে পাঠিয়ে দেব। এদিকে দাদা অনুপম একখানা চিঠিতে লিখেছেন, তিনি স্বপ্নে প্রিয়াজিকে খুব সুন্দর একখানা শাড়ি পরহিত অবস্থায় দেখেছেন। বিবাহের দিনে ওই শাড়ি পরহিত অবস্থায় প্রিয়াজিকে না দেখলে তিনি ভয়ঙ্কর কিছু ঘটাবেন। পরে বনমালী সাহা সেই শাড়িখানা পেয়ে পাঠিয়েছিলেন এবং বিবাহের দিন প্রিয়াজিকে সেই শাড়ি পরহিত অবস্থায় দেখে দাদা অনুপম বলেছিলেন, এই তো সেই শাড়ি যে শাড়ি পরহিত অবস্থায় তিনি প্রিয়াজিকে দেখেছিলেন। 1318 সনের 15ই বৈশাখ দুখানা বড় নৌকো এসে 30-এর ঘাটে ভিড়ল। দাদা বাদ্যকার ও সকল ভক্তগণকে নিয়ে রওনা হলেন নরসিংদী। উজানচরে এসে সেই নৌকার বহর 17খানায় পরিণত হল। বেলা 2টো নাগাদ শ্রী মা দাদা নরসিংদী ঘাটে পৌঁছলেন। মহা সমারোহে তাদের মন্দিরে নেওয়া হলো।
রাতে শ্রীদাদা হরিচরণ দাদার দাদা গুরুচরণ আচার্যকে কন্যার পিতা হিসাবে কন্যাদান করতে অনুরোধ করেন। প্রথমে রাজি না হলেও পরে সিদ্ধান্ত হয় তিনি কন্যার পিতা হিসাবে কন্যাদান করবেন এবং তার স্ত্রী প্রিয়াজির মা মহামায়া হয়ে সব কাজ করবেন এবং তার পুত্রবধূ কাঞ্চনা হিসাবে সব কাজ করবেন। পরদিন প্রভুর বাড়িতে প্রভুর এবং গুরুচরণ আচার্যের বাড়িতে প্রিয়াজির অধিবাস হয়। বিকালে কন্যাদানের জন্য একটি স্থান তৈরি করা হয়। তখন লোকে লোকারণ্য, যেন ভূলোক ও স্বর্গলোক এক হয়ে গেছে। এত লোক যে লোক আর ধরে না। এমন সময় উত্তর আকাশে কাল বৈশাখীর কালো মেঘ দেখা দিল। সকলে বলল, এখনই কাল বৈশাখী শুরু হয়ে যাবে, আমাদের তো যেতে হবে, তবে বাজি ফোটানোটা দেখে যাই। আপনারা বাজি ফাটান। তখন রঙিন বিভিন্ন বাজির ঝলকে আকাশ রঙিন হয়ে উঠল। এ সময় প্রচণ্ড কাল বৈশাখী শুরু হলো। লোকজন অধিকাংশই চলে গেল। কিছুক্ষণ পরে কালবৈশাখী থেমে গেলে কন্যাদানের স্থানটি সুন্দর করে সাজানো হলো। গুরুচরণ দাদা সেখানে আসলেন। প্রভুকেও সেখানে আনা হলো। যথারীতি গুরুচরণ আচার্য দাদা প্রভুর হস্তে প্রিয়াজিকে দান করলেন। কন্যাদান সম্পন্ন হলে প্রিয়াজিকে সেখানে আনা হলো। প্রথমে রঙিন কাপড়ে ঢেকে প্রভু প্রিয়াজির শুভদৃষ্টি হলো। তারপর মালা বদল হলো। প্রিয়াজি প্রভুর গলায় মালা দিলেন। তারপর প্রভুও প্রিয়াজির গলে মালা দিলেন। মালা বদল হয়ে গেলে সখী কাঞ্চনা প্রিয়াজিকে কোলে নিয়ে প্রভুর চারপাশে 7 পাক প্রদক্ষিণ করলেন। শুভ বিবাহের শুভ কাজ সম্পন্ন হলো। এবার বর কনে প্রভু প্রিয়াজিকে মন্দিরে নিয়ে যাওয়া হলো। এবার পাশা খেলার পালা। প্রিয়াজির হয়ে পাশা খেললেন সখী কাঞ্চনা, আর প্রভুর হয়ে পাশা খেললেন মন্দিরের সেবায়িত 10 বছরের গোপাল। কিন্তু পাশার দানে বারবারই প্রিয়াজির জয় হচ্ছিল। তখন কাঞ্চনা প্রভুকে বললেন, তুমি প্রিয়াজিকে কি দেবে? শ্রীদাদা গোপালকে তখন বলতে বললেন, অনন্ত বালা। এভাবেই শ্রী শ্রী মা দাদা কর্তৃক গৌর বিষ্ণুপ্রিয়ার বিগ্রহের বিবাহলীলা সম্পন্ন হয় এবং পরবর্তীতে আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল ভজন, যেটি কিনা কলির যুগের জীবের জন্য অবশ্য কর্তব্য, তা আমরা পাই। জয় গৌর বিষ্ণুপ্রিয়া, জয় শ্রী শ্রীমা, জয় শ্রী শ্রী দাদা, জয় শ্রী শ্রী দাদা অনুপম, জয় শ্রী মায়ের রঘুনাথ, জয় শ্রী সকল গৌর ভক্তবৃন্দ। সকল ভক্তবৃন্দকে আমি আমার দণ্ডবত প্রণাম জানাই।